নমস্কার, আমি সমীরণ। আর আমার দিনপঞ্জির আরেকটি পাতায় আপনাকে অনেক অনেক স্বাগত। আজ 21শে জুলাই সকালবেলা দিনটা শুরু হলো এক কাপ কফি আর কিছু বিস্কিট আর কুকিজ দিয়ে। চা বিস্কুট শেষ করে চলে এলাম বারান্দায়। আমি সাধারণত এই কাজগুলো সকাল সকালই করে থাকি, কিন্তু আজকে কি হয়েছে, ঘুম থেকে উঠতেই একটু দেরি হয়ে গেছে। শুধু একটু না, অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে আমার সকালে যে নর্মাল রুটিনটা থাকে, সেই নর্মাল রুটিনটাকে আমি ঠিক ফলো করতে পারিনি। চা খেয়ে বারান্দায় গাছগুলোকে একটু দেখে চলে এলাম ছাদে তো সকালবেলা একটু আসতেই হয়, কারণ চারপাশটা যেরকম মেঘলা, সবসময় দেখতে হয় যে বৃষ্টি তো পড়ছেই। ছাদে আসার মূল উদ্দেশ্যটা থাকে যে কোনো টবের মধ্যে যেন জল জমে না থাকে। আমি এটা প্রতিদিন চেক করি, আর যেখানে যেখানেই দেখি জল জমে রয়েছে সেখানকার জলগুলো দ্রুত ফেলে দেওয়ার ব্যবস্থা করি। শুধু তাই নয়, আমি যে পাখিদের জল খাওয়ার জায়গাটা রেখেছি তার জলটাও আমি কিন্তু প্রতিদিন চেঞ্জ করে দিই। এই শেডগুলোর তলায় কিছু টব রাখা আছে, এগুলোও দেখলাম যে এর মধ্যেও কোনো জল বা ওই জাতীয় কিছু জমে আছে কি না, কারণ বর্ষার জল কোনোভাবেই কোথাও জমতে দেওয়া উচিত নয়। যারা বাড়িতে গাছ করেন তাদের তো অবশ্য কর্তব্য যে প্রতিদিন এটাকে চেক করা, তো আমিও সেটা করি। গাছগুলো মোটামুটি ঠিকই আছে, কিন্তু এগুলোর অনেক দিন কোনো যত্ন আত্তি করা হয় না, আর তার ফলে যা হবার তাই হচ্ছে। অগোছালোভাবে এগুলো বেড়ে উঠছে। কিছু কিছু গাছ তো দেখলাম একেবারে শেষ পর্যায়ে গিয়ে উপস্থিত। যাই হোক, আমার সকালে ব্রেকফাস্ট চলে এলো। আজকে ছিল সুজির উপমা। কাজ তো আমি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছিলাম আজকে, যেহেতু আজকে মঙ্গলবার আর জোরদার একটা কাজের দিন। তারই মাঝখানে এলাম ঠাকুর ঘরে, ঠাকুরদের যথাবিহিত পুজো করলাম, সবার জন্য প্রার্থনা করলাম, সবার সুস্বাস্থ্য সৌভাগ্যের জন্য প্রার্থনা করলাম ঠাকুরদের কাছে। ঠাকুররাও এখন মোটামুটি ঠিকই আছেন। তারা, জগন্নাথ দেব তো আবার বাড়ি যাওয়ার জন্য তার মনটা বোধহয় আঁকুপাকু করছে। তিনি মাসির বাড়িতে খুব একটা থাকতে চাইছেন না। যাই হোক, কী আর করা যাবে, সামনের শুক্রবার উনি ফিরে যাবেন তার নিজের জায়গায়। মহাদেবকেও আজকে পুজো করলাম। এখন শ্রাবণ মাস চলছে, তাই আমার তো এখন পুরোপুরি ভেজ। এখন আমার একটা ফুড ব্রেক চলছে। সকালবেলা থেকে কাজের প্রেশারও প্রচুর ছিল, কিছুটা সামাল দেওয়া গেছে, আরও প্রচুর কাজ বাকি আছে। এর মধ্যে আমার দুজন কলিগ তারা আজকে আমাদের বাড়িতে আসবে, ওদের সঙ্গে কিছু জরুরি মিটিংও রয়েছে, প্লাস কাজকর্মও রয়েছে। আজকে তো আবার 21শে জুলাইয়ের তাৎপর্যটা এখন খানিকটা হলেও ফিকে হয়ে গেছে। খানিকটা না, বেশ অনেকখানি ফিকে হয়ে গেছে। এক তো তৃণমূল দলটি 4টি খণ্ডে বিভক্ত হয়ে গেছে। আজকে 21শে জুলাই উপলক্ষে কলকাতার বুকে 4টে মিটিং হচ্ছে, 4টি বিভিন্ন আহ্বায়কের দ্বারা। একটা তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি নিজে আহ্বান করেছেন একটি মিটিংয়ের, আর একটি ঋতব্রতপন্থীদের, একটি কংগ্রেসের, অর্থাৎ যাদের ব্যানারে এই আন্দোলনটা হয়েছিল, এবং আরেকটি হচ্ছে যারা যেসব সাংসদরা বিরোধী শিবিরে চলে গেছেন তাদের। সুতরাং 4টি মিটিংয়ে 4 ধরনের বক্তব্য আজকে শোনা যাবে। যদিও আমার এইসব বক্তব্য শোনার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমার সেই দিন অর্থাৎ 21শে জুলাই যারা মারা গেছিলেন পুলিশের গুলিতে, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, তৎকালীন এই আন্দোলনের যিনি আহ্বায়ক ছিলেন, মুখ্য আহ্বায়ক ছিলেন, অর্থাৎ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এদেরকে সেলফ বোকা বানিয়েছিলেন। 21শে জুলাই মহাকরণ অভিযান পুরো ব্যাপারটাই ছিল একটা বেআইনি ব্যাপার। তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসু তিনি কিন্তু সংবাদ মাধ্যমকে এটাই জানিয়েছিলেন যে কিছু দুষ্কৃতী যদি মহাকরণকে আক্রমণ করতে আসে, মহাকরণকে আক্রমণ মানে সরকারকে আক্রমণ, বেআইনিভাবে তারা যদি এই আক্রমণ চালায়, তাহলে কি পুলিশ চুপ করে বসে থাকবে? পুলিশ তো চুপ করে বসে থাকবে না। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপারে 21শে জুলাইয়ের যে গুলি চালানোর ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি যাদের তত্ত্বাবধানে ঘটেছিল, পরবর্তী সরকার কিন্তু তাদেরই বিভিন্ন ধরনের উচ্চপদস্থ সরকারি পদে তাদের আসীন করেছিলেন, এবং তাদের সেই অর্থে তাদের পুরস্কৃতও করেছিলেন। সুতরাং পুরো ব্যাপারটাই একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। গতকাল আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় কিছু বিবৃতি দিয়েছেন, এবং তিনি এটাও বলেছেন যে 21শে জুলাই কী জন্য ঘটেছিল, কেন ঘটেছিল এবং কি হয়েছিল, সেই সম্পর্কে কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ এখনও অন্ধকারে। চলে এসছে আমার শাকাহারি লাঞ্চ। আজকে লাঞ্চে ছিল ভাত, সেই সঙ্গে ছিল কাঁঠালের আটি ভাজা,
আলু ফুলকপি দিয়ে একটা তরকারি, মুগ ডাল সেদ্ধ, স্যালাড এবং বড়ি ভাজা, সেই সঙ্গে সঙ্গে পেঁপে সেদ্ধও ছিল। অর্থাৎ পুরোপুরি একদম কি বলবো, স্বাস্থ্য এবং টেস্টের দিকেও সমান দৃষ্টি দিয়ে আজকে আমার লাঞ্চটা সাজানো ছিল। কাজকর্ম শেষ করলাম, কাজকর্ম শেষ করে ভাবলাম যে আপনাদের সেদিনকে রানাঘাটের যে মেলাটাতে আমরা গেছিলাম সেই মেলাটার থেকে একবার ঘুরিয়ে আনি। গত রবিবার আমরা এই মেলাটাতে গেছিলাম হাবিবপুর থেকে। হাবিবপুরিতে গিয়ে দেখলাম যে প্রভু জগন্নাথ যাত্রা করেছেন তার মাসির বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ গুন্ডিচা বাড়ির উদ্দেশ্যে। এই গুন্ডিচা বাড়িটা কোথায় না, এই গুন্ডিচা বাড়িটা হচ্ছে রানাঘাট কোর্টমোড় ময়দান। তো ওখান থেকে প্রায় ওই মিনিট 5 মতন রাস্তা, ন্যাশনাল হাইওয়েতে উঠে চূর্ণী নদীর ওপর যে ব্রিজটা আছে সেই ব্রিজটা ক্রস করেই ডান হাতে, অর্থাৎ ব্রিজটা ক্রস করে আপনি ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে আপনাকে নিচে নেমে আসতে হবে। নিচে নেমেই ডান দিকে পড়বে এই মেলাটা। মেলাটা এক কথায় ছিল একেবারে একটা জমজমাট মেলা। আমার তো কলকাতার ইসকনের যে মেলা সেই মেলাটার থেকেও এটা ভালো লেগেছে। আমি দুটো মেলার মধ্যে কোনো কম্প্যারিজনে যাচ্ছি না, দুটো চরিত্রই দুরকম। তবে এই মেলাটা একেবারে পারফেক্ট একটা রথের মেলা। মাহেশের থেকেও এই মেলাটা আমার ভালো লেগেছে। সেই ভালো লাগার কারণটা একটু পরে আপনাদের বলছি। এখানে কি ছিল না, খেলনাপত্রের দোকান থেকে শুরু করে জামা কাপড়, খাবার দাবারের তো একটা অসাধারণ রেঞ্জ ছিল। ভাপা পিঠে, পাটিসাপটা, পুলি পিঠে, পিৎজা, এই দেখুন কি সুন্দর দেশীয় পদ্ধতিতে এখানে পিৎজা তৈরি করা হচ্ছে। আর এখানে যত রকম খাবার পাওয়া যাচ্ছে, যত রকম মানে সুস্বাদু খাবারগুলি পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু সবই নিরামিষ। এই মেলা প্রাঙ্গণে কিন্তু কোনো রকম আমিষ জাতীয় খাবারে কোনো প্রবেশ নেই। আর এটা হচ্ছে আমাদের গুন্ডিচা বাড়ি, অর্থাৎ রানাঘাটের গুন্ডিচা বাড়ি। এখানে প্রভু জগন্নাথ, বলদেব এবং মা সুভদ্রা আসীন রয়েছেন। ভীষণই সুন্দরভাবে মন্দিরের ভেতরটা সাজানো, ভক্ত সমাগমে একেবারে পরিপূর্ণ। বিগ্রহের উল্টো দিকে রয়েছেন এখানে প্রভুপাদজি, তিনি এখানে বসে দেব দর্শন করছেন এবং সবাইকে তার আশীর্বাদ বিলিয়ে যাচ্ছেন। এর উল্টো দিকে ছিল নিতাই গৌরের দুটো মূর্তি। নদিয়াতে উৎসব আর নিতাই গৌর থাকবেন না সেটা তো হতেই পারে না। আর এখানে বিকেলবেলা শ্রীবিগ্রহকে রাজবেশে সাজানো হয়েছিল। এখানে কখন কী বেশে সাজানো হবে তার একটা বিবরণও দেওয়া আছে মণ্ডপের ভেতরে। দর্শনার্থীরা চাইলে সেই সময় এসে প্রভু সেই বেশগুলোকে দর্শন করে যেতে পারবেন। খুব সুন্দরভাবে এখানে 3জন বিগ্রহকে সাজানো হয়েছে। সেই সঙ্গে সঙ্গে এখানে পঞ্চতত্ত্ব এবং অন্যান্য যেসব সেবা বিগ্রহগুলি রয়েছে সেগুলোকেও নিচে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল। আর ছিল প্রচুর ফলের সম্ভার। জগন্নাথদেব ফল খেতে ভালোবাসেন সে তো আমরা সবাই জানি, সেই হিসেবে এখানে প্রচুর ফল দিয়ে ঠাকুরকে নিবেদন করা হয়েছিল। তার মধ্যে মরশুমি ফলই বেশি, অর্থাৎ আম, কাঁঠাল, জাম এইসব। ইসকনের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, এনারা সঠিকভাবেই জানেন কোন সময় কিভাবে প্রভুকে সাজিয়ে তুলতে হবে। আমি ইসকনের বিভিন্ন মন্দির, আমি সারা ভারতবর্ষ জুড়ে যতগুলি মন্দির আছে তার মধ্যে অধিকাংশ মন্দিরই আমি ঘুরে দেখেছি এবং আমার সব জায়গায় গিয়েই মনে হয়েছে যে এক তো নিয়মানুবর্তিতা, যে নিয়মের মধ্যে এরা ঠাকুরকে সেবা করেন, যে শিডিউলের মধ্যে এরা ঠাকুরকে সেবা করেন, সেই শিডিউলটা এরা কখনোই ব্রেক করতে চান না। হাজার অসুবিধে সত্ত্বেও সেই সময়টা, যে সময়টা যার জন্য নির্দিষ্ট সেই সময় এরা সেটাই করেন। এবং ভগবানকে কি করে সেবা করতে হবে, তাকে কি করে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখতে হবে যাতে প্রত্যেকের মনে একটা ভগবত প্রেম জেগে ওঠে, ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস, একটা অনুরাগ জেগে ওঠে, সেই ব্যাপারে কিন্তু তারা সদা সচেষ্ট থাকেন। আর এখানে মন্দিরের ভেতরে নাম সংকীর্তনও চলছে, সাধারণ ভক্তরাও এতে অংশগ্রহণ করছেন। আর মন্দিরের ভেতরে তো একেবারে কলকোলাহলে পরিপূর্ণ। আর মন্দিরের ভেতরেই রয়েছে আরেকটি সুভেনিয়ার শপ। আমি আমার ভগবানকে, অর্থাৎ আমার ঘরের গোপালকে এখান থেকেই সংগ্রহ করেছি। ভাগ্যিস আমি এখানে এসেছিলাম, ঠাকুরই হয়তো আমাকে এখানে ডেকে নিয়ে এসেছিলেন তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য।
আর মন্দিরের বাইরেই রাখা আছে এই রথটি করেই তিনজন এখানে এসেছেন, আবার এই রথটি করেই তারা ফিরে যাবেন। এখানে আপনি চাইলে পয়সা দিয়েও ভোগ প্রসাদ কিনতে পারেন এবং এখানে সেই কলকাতার মতোই 100 টাকা করে এক একটি খিচুড়ির ভাণ্ড বিক্রি হচ্ছিল। আর এখানে এই যে যারা লাইন দিয়ে রয়েছেন তারা কিন্তু বিনামূল্যে যে ভাণ্ডারাটা হচ্ছে সেখান থেকে প্রসাদ সংগ্রহ করার জন্য এরা এখানে লাইন দিয়েছেন। বর্ষার উৎসব আর খোলা মাঠের মধ্যে যেহেতু হচ্ছে সেখানে কাদা তো থাকবেই, সেই জন্য সবাইকেই সাবধানে পা ফেলে চলতে হচ্ছিল। আর এর মাঝখানে রয়েছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মণ্ডপ, সেখানে তখন কীর্তন পরিবেশন করা হচ্ছিল। এর আদল অর্থাৎ এই উৎসব প্রাঙ্গণের আদল বা যা কিছু হচ্ছে সব কিন্তু কলকাতার মতোই, অর্থাৎ ইসকনের একটা রথের মেলায় গেলে পরে আপনি অন্য মেলাগুলো কীরকম তার একটা ধ্যান ধারণা পেয়ে যাবেন। আর এখানে ভক্তরা লাইন দিয়ে সারিবদ্ধভাবে প্রসাদ সংগ্রহ করছেন, এখান থেকে বিনামূল্যে প্রসাদ দেওয়া হচ্ছে। তারপরে আমরা চলে এলাম কিছুটা রসনা তৃপ্তির জন্য। দেখলাম অনেক ফুচকার দোকান বসেছে। আমি আর বুবু ঠিক করলাম আমরা জল ছাড়া ফুচকা খাবো। এখানে 10 টাকায় 4টি ফুচকা দিচ্ছিল। ফুচকাগুলি কলকাতার মতো অত বড় বড় নয়, আকারে একটু ছোট, কিন্তু তা সত্ত্বেও খেতে কিন্তু ভালো লাগছিল। আর এই মন্দিরের ভেতরে দেখুন এখনও অনেক ভক্তর ভিড়, সবাই মন্দিরের ভেতরে যাচ্ছেন। তারপর আমরা চলে এলাম এই দোকানটিতে। এখানে মথুরা কেক পাওয়া যাচ্ছে। মথুরা কেক যে জিনিসটা কি সেটা আমার আগে আইডিয়া ছিল না, আমি আগে কখনো খাইনি। জিনিসটা আর কিছুই নয়, যে সাউথ ইন্ডিয়ান বড়াগুলো তৈরি হয় না, মেন্দু বড়া যাকে বলে, অনেকটা সেই রকম, তবে এটা কিন্তু মিষ্টি। অর্থাৎ এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে আমার যতদূর মনে হলো এটা ময়দা দিয়ে তৈরি, ময়দার সঙ্গে মিষ্টি অর্থাৎ গুঁড়ো চিনি মিশিয়ে এখানে ভাজার পর গরম গরম অবস্থায় আবার গুঁড়ো চিনির মধ্যে এটাকে মাখিয়ে তবে দেওয়া হচ্ছে খাবার জন্য। গরম গরম খেতে মন্দ লাগে না, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা কতটা ভালো লাগবে সে বিষয়ে কিন্তু আমার একটা সন্দেহ আছে। এছাড়া তো প্রচুর খাবারের দোকান, প্রচুর চাটের দোকান, জামা কাপড়ের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, অনেক কিছু আছে। এখানে খাওয়া দাওয়া, আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষে বুবু একে পেমেন্ট করছিল। এখানে কিন্তু এক একটা ফুচকার কাউন্টারে শুধু ফুচকা নয়, বিভিন্ন ধরনের চাট প্লাস দই ফুচকা এ সমস্তও পাওয়া যাচ্ছিল। আর রথের মেলা মানেই তো পাঁপড় ভাজা। এখানে দেখুন এই ভাইটা কি সুন্দর পাঁপড় বিক্রি করছে। আর এখানে তৈরি হচ্ছে সবচেয়ে লোভনীয় জিনিসটা, যেটা হচ্ছে ভাপা পিঠে। আমরা সারা মেলাটা ঘুরে আমরা চলে এলাম এই ভাপা পিঠের দোকানটাতে প্রচুর ভিড় এবং ব্যস্ততা, তার মধ্যেই ভাপা পিঠে কিনে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। আপনারা সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার বন্ধুত্বের হাতটি কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান।